সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স এইচএসসি ফিজিক্সের এমন একটা চ্যাপ্টার যা শুনলেই অনেকের একটা ভয় কাজ করে। হ্যাঁ, অনেক নতুন টার্ম, সার্কিট। ঠিক, সব মিলিয়ে মনে হয় যেন এক গোলকধাঁধা। অনেকেই তো ভাবেন যে পরীক্ষার আগে এটা বাদই দিয়ে দেবেন। কিন্তু আজ আমরা চেষ্টা করব এই গোলক ধাঁধার ভেতরেই একটা সহজ রাস্তা খুঁজে বের করতে। দারুণ! তাহলে আমাদের আজকের লক্ষ্যটা ঠিক কি? লক্ষ্যটা খুব সহজ। কোনো কিছু মুখস্থ করা নয়, বরং পুরো ব্যাপারটার পেছনের গল্পটা বোঝা। গল্প? ইন্টারেস্টিং। হ্যাঁ, গল্পটা হলো কিভাবে সাধারণ বালি মানে সিলিকন থেকে আমরা এমন এক জাদুকরী জিনিস তৈরি করলাম যা আমাদের চারপাশের পৃথিবীকে বদলে দিয়েছে। বাহ! তাহলে কিভাবে এগোচ্ছি আমরা? আমরা ৩টা ধাপে এগোব। প্রথমে বুঝব কেন কিছু জিনিস বিদ্যুৎ পরিবহন করে আর কিছু করে না। আচ্ছা। তারপর দেখব একটা পদার্থকে কিভাবে আমরা নিজেদের ইচ্ছে মতো পরিবাহী বানাতে পারি। আর সবশেষে সেই জ্ঞানটা কাজে লাগিয়ে কিভাবে একটা একমুখী রাস্তা বানানো যায় যা আজকের সমস্ত ইলেকট্রনিক্সের ভিত্তি। খুবই গোছানো পরিকল্পনা। তাহলে চলুন প্রথম রহস্যটা দিয়েই শুরু করা যাক। একেবারে গোড়ার প্রশ্ন, কেন তামা বিদ্যুৎ পরিবহন করে কিন্তু কাঠ করে না? আর সিলিকনের মতো পদার্থগুলো কেন এদের মাঝামাঝি একটা অদ্ভুত আচরণ করে, তাই তো? একদম। এই রহস্যের চাবিকাঠিটা লুকিয়ে আছে ব্যান্ড তত্ত্বে। ব্যান্ড তত্ত্ব? আচ্ছা। আমরা তো স্কুল লেভেলে পড়ে এসেছি যে পরমাণুতে ইলেকট্রনগুলো নির্দিষ্ট শক্তিস্তরে থাকে। হ্যাঁ, শক্তিস্তর বা অরবিট। কিন্তু কঠিন পদার্থের ক্ষেত্রে কি হয়? সেখানে তো কোটি কোটি পরমাণু একসাথে থাকে। তখন এই শক্তিস্তরগুলো আর একক রেখার মতো থাকে না। তাহলে কি হয়? ওরা একে অপরের প্রভাবে একটু চওড়া হয়ে যায়। ধরেন, হাইওয়ের একটা লেনের বদলে 10টা লেন হয়ে গেল। শক্তির এই চওড়া রাস্তাগুলোকেই আমরা বলি ব্যান্ড। ও আচ্ছা। তার একটা নির্দিষ্ট শক্তিস্তরের সব ইলেকট্রনের শক্তি হুবহু এক না হয়ে একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে থাকে। একদম ঠিক। এখন আমাদের বোঝার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হল দুটো ব্যান্ড বা দুটো তলা। দুটো তলা? হ্যাঁ, ভাবুন, একটা বিশাল অ্যাপার্টমেন্ট বিল্ডিং, সবচেয়ে বাইরের দিকের তলা, যেখানে ইলেকট্রনগুলো মোটামুটিভাবে নিজের পরমাণুর সাথেই লেগে থাকে, সেটাকে আমরা বলছি যোজ্যতা ব্যান্ড বা ভ্যালেন্স ব্যান্ড। এরা হলো শান্তশিষ্ট ঝিলসি, যারা বাইরে দৌড়াদৌড়ি করে না। ঠিক। আর বিদ্যুৎ পরিবহনের জন্য তো ইলেকট্রনকে মুক্তভাবে দৌড়াদৌড়ি করতে হবে। হ্যাঁ, অবশ্যই। আর সেই মুক্তভাবে চলার জন্য যে শক্তির তলাটা, সেটা হলো পরিবহন ব্যান্ড বা কন্ডাকশন ব্যান্ড। এটা হলো বিল্ডিংয়ের ছাদ বা খেলার মাঠের মতো জায়গাটা। একদম, যেখানে গেলেই ইলেকট্রনগুলো মুক্ত হয়ে যায় এবং বিদ্যুৎ পরিবহনে অংশ নিতে পারে। এখন আসল খেলাটা হলো এই দুই তলার মাঝখানের দূরত্বে। মাঝখানে দূরত্ব? হ্যাঁ, এই ফাঁকা জায়গাটাকেই বলে নিষিদ্ধ শক্তি ব্যবধান বা ফরবিডেন এনার্জি গ্যাপ। তার এই গ্যাপটাই ঠিক করে দেবে একটা পদার্থ বিদ্যুৎ পরিবহন করবে কি করবে না? পুরোপুরি। যেমন ধরুন, অপরিবাহী বা ইনসুলেটর মানে কাঠ বা প্লাস্টিক, আচ্ছা। এদের ক্ষেত্রে যোজ্যতা ব্যান্ড মানে নিচতলা আর পরিবহন ব্যান্ড মানে ছাদে দূরত্বটা অসম্ভব বেশি। কতটা বেশি? প্রায় একটা 10তলা বিল্ডিং লাফ দিয়ে ছাদে ওঠার মতো। ইলেকট্রনের পক্ষে এত শক্তি অর্জন করে এই গ্যাপ পার হওয়া প্রায় অসম্ভব, তাই এরা বিদ্যুৎ পরিবহন করে না। পরিষ্কার। আর পরিবাহী বা কন্ডাক্টর, যেমন তামা বা রূপা? পরিবাহীর ক্ষেত্রে কোনো গ্যাপই নেই। কোনো গ্যাপ নেই? না, নিচতলা আর ছাদ যেন একে অপরের সাথে লেপ্টে আছে, ওভারল্যাপ করে আছে। ইলেকট্রনগুলো যখন খুশি নিচতলা থেকে ছাদে যেতে পারে, কোনো অতিরিক্ত শক্তিরই দরকার হয় না। আর ইসিলিয়ে তারা এত সহজে বিদ্যুৎ পরিবহন করে। ঠিক। এখানেই তো সেমিকন্ডাক্টরের প্রবেশ। এরা নিশ্চয়ই এই দুই চরম অবস্থার মাঝামাঝি। একদম ঠিক। সেমিকন্ডাক্টর, যেমন ধরেন সিলিকন বা জার্মেনিয়াম, এদের ক্ষেত্রে এই গ্যাপটা খুব ছোট। কতটা ছোট? একটা সিঁড়ি বেয়ে ছাদে ওঠার মতো। সিলিকনের জন্য মাত্র 1.1 ইলেকট্রন ভোল্ট আর জার্মেনিয়ামের জন্য 0.7 ইলেকট্রন ভোল্ট। এই মানগুলো কিন্তু এমসিকিউ এর জন্য খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, মনে রাখব। তো সাধারণ তাপমাত্রায় খুব বেশি ইলেকট্রন এই সিঁড়ি ভাঙতে পারে না, তাই এরা খুব ভালো পরিবাহী নয়। কিন্তু এখানেই আসল মজাটা শুরু হয়। দাঁড়ান, এখানে আমার একটা প্রশ্ন আছে। আমরা তো জানি যে কোনো পরিবাহী তার, ধরেন তামার তার, এটাকে গরম করলে এর রোধ বেড়ে যায়, কারেন্ট কম যায়। হ্যাঁ, ঠিক। কিন্তু শুনেছি সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে নাকি ব্যাপারটা পুরো উল্টো। গরম করলে এদের পরিবাহিতা বেড়ে যায়। এই অদ্ভুত আচরণের কারণটা কি? চমৎকার প্রশ্ন।
আর এটা পরীক্ষার জন্য খুবই প্রিয় একটা অনুধাবনমূলক প্রশ্ন। ও ব্যাপারটা আমাদের ওই বিল্ডিংয়ের উপমা দিয়েই বোঝা যায়। পরিবাহীর ক্ষেত্রে কি হচ্ছিল? ছাদ আর নিচতলা তো এক হয়ে আছে। হ্যাঁ, তো তাপমাত্রা বাড়ালে ইলেকট্রনগুলো অতিরিক্ত শক্তি পেয়ে আরও বেশি ছোটাছুটি শুরু করে। এতে নিজেদের মধ্যে সংঘর্ষ বা ধাক্কাধাক্কি বেড়ে যায়। অনেকটা ভিড়ের বাজারে আগুন লাগলে সবাই দৌড়াতে গিয়ে একে অপরের সাথে ধাক্কা খেয়ে আটকে যাওয়ার মতো। বাহ, দারুণ উপমা। ঠিক তাই। ফলে সামগ্রিক প্রবাহ বাধাগ্রস্ত হয়, মানে রোধ বেড়ে যায়। আর সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে? সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে তাপমাত্রা হল ওই সিঁড়ি ভাঙার শক্তি। যখন একে গরম করা হয় তখন যোজ্যতা ব্যান্ডের অনেক ইলেকট্রন ওই তাপশক্তিকে কাজে লাগিয়ে ছোট গ্যাপটা পার হয়ে পরিবহন ব্যান্ডে মানে ছাদে চলে আসে। তার মানে মুক্ত ইলেকট্রনের সংখ্যা বেড়ে যায়। একদম। আর যত বেশি ইলেকট্রন মুক্ত হবে বিদ্যুৎ প্রবাহ তত বাড়বে, অর্থাৎ রোধ কমে যাবে। এই মূল পার্থক্যটা বুঝতে পারলেই অনেক কিছু পরিষ্কার হয়ে যায়। তার মানে বিশুদ্ধ অবস্থায় সেমিকন্ডাক্টরগুলো খুব একটা কাজের না। এদের ধর্মকে কি আমরা নিয়ন্ত্রণ করতে পারি? এখানেই তো ইঞ্জিনিয়ারিংয়ের জাদু। বিজ্ঞানীরা ভাবলেন বিশুদ্ধ অবস্থায় যখন কাজ হচ্ছে না তখন এর সাথে ইচ্ছে করে কিছু ভেজাল মিশিয়ে দেখলে কেমন হয়। ভেজাল? হ্যাঁ, এই প্রক্রিয়াটাকে বলা হয় ডোপিং। এটা তো অদ্ভুত শোনাচ্ছে। মানে একটা বিশুদ্ধ জিনিসকে ইচ্ছে করে নষ্ট করে বা ভেজাল মিশিয়ে আমরা সেটার কার্যকারিতা বাড়িয়ে দিচ্ছি। বিজ্ঞানে মাঝে মাঝে এমন উল্টো ব্যাপারে দারুণ সব আবিষ্কার হয়। ডোপিংয়ের মূল উদ্দেশ্যই হল বাইরে থেকে সাপ্লাই দিয়ে মুক্ত চার্জ ক্যারিয়ারের সংখ্যা বাড়িয়ে দেয়া। আচ্ছা, কিভাবে? ধরুন, সিলিকন একটা চতুর্যোজী মৌল, মানে এর বাইরের শক্তিস্তরে 4টি ইলেকট্রন আছে। হ্যাঁ, যা পাশের 4টি সিলিকনের সাথে বন্ধন তৈরি করে। ঠিক। এখন আমরা যদি এর মধ্যে একটা পঞ্চযোজী মৌল, মানে যার বাইরের স্তরে 5টি ইলেকট্রন আছে, যেমন ফসফরাস বা আর্সেনিক, ঢুকিয়ে দিই, তাহলে কি হবে? 4টা ইলেকট্রন তো 4টা সিলিকনের সাথে বন্ধন করে ফেলবে, কিন্তু একটা তো একা থেকে যাবে। ঠিক ধরেছেন। পঞ্চম ইলেকট্রনটার কোনো সঙ্গী থাকবে না। সে মুক্ত হয়ে পুরো ক্রিস্টালের মধ্যে ঘুরে বেড়ানোর জন্য আজাদ হয়ে যাবে। এই মুক্ত ইলেকট্রনটাই বিদ্যুৎ পরিবহনে সাহায্য করে। ও আচ্ছা। যেহেতু এখানে ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রনই প্রধান বাহক, তাই একে বলা হয় এন টাইপ সেমিকন্ডাক্টর। এন ফর নেগেটিভ। এক মিনিট, এখানে আমার একটা খটকা লাগছে। বলুন। আপনি বলছেন আমরা একটা নিরপেক্ষ সিলিকন ক্রিস্টালে আরেকটা নিরপেক্ষ ফসফরাস পরমাণু যোগ করছি। তাহলে হঠাৎ করে একটা মুক্ত ইলেকট্রন আসছে কোথা থেকে? আর অতিরিক্ত ইলেকট্রন আসায় পুরো পদার্থটা কি ঋণাত্মক চার্জযুক্ত হয়ে গেল না? ব্রিলিয়েন্ট প্রশ্ন। এবং এটা এমন একটা ভুল যা প্রায় সবাই করে। তাই? উত্তর হল না। এন টাইপ সেমিকন্ডাক্টর সামগ্রিকভাবে চার্জ নিরপেক্ষ। কিন্তু কিভাবে? কারণ আমরা যে ফসফরাস পরমাণুটা যোগ করেছি তার নিউক্লিয়াসে 15টা প্রোটন আর বাইরে 15টা ইলেকট্রন ছিল। ঠিক। ডোপিংয়ের পর পুরো ক্রিস্টালে মোট প্রোটন আর মোট ইলেকট্রনের সংখ্যা কিন্তু সমানই থাকছে। একটা ইলেকট্রন শুধু বন্ধন থেকে মুক্ত হয়ে চলাচলের সুযোগ পাচ্ছে, কিন্তু সে ক্রিস্টাল ছেড়ে বাইরে চলে যাচ্ছে না। তাই সামগ্রিকভাবে চার্জ শূন্য। এটা পরীক্ষার জন্য খুব জরুরি। দারুণভাবে পরিষ্কার হলো বিষয়টা। তাহলে পি টাইপ সেমিকন্ডাক্টর ঠিক এর উল্টো, একদম। যেখানে আমরা ইলেকট্রনের ঘাটতি তৈরি করি। ঠিক তাই। পি টাইপ তৈরির জন্য আমরা চতুর্যোজী সিলিকনের সাথে একটা ত্রিযোজী মৌল, যেমন বোরন বা অ্যালুমিনিয়াম মেশাই। যার বাইরের স্তরে 3টি ইলেকট্রন। হ্যাঁ, তখন বোরনের 3টি ইলেকট্রন 3টি সিলিকনের সাথে বন্ধন তৈরি করে। কিন্তু চতুর্থ সিলিকনের সাথে বন্ধন তৈরির জন্য একটা ইলেকট্রনের ঘাটতি বা খালি জায়গা তৈরি হয়। এই খালি জায়গাটাই কি? এই খালি জায়গাটাকেই আমরা একটা কাল্পনিক কণা হিসেবে ধরি, যার নাম হোল। এই হোল পজিটিভ চার্জের মতো আচরণ করে। তাই একে বলা হয় পি টাইপ সেমিকন্ডাক্টর। পি ফর পজিটিভ। আর এখানেও নিশ্চয়ই পুরো ক্রিস্টালটা চার্জ নিরপেক্ষ? অবশ্যই, কারণ এখানেও মোট প্রোটন আর ইলেকট্রনের সংখ্যা সমান। বেশ, তাহলে এখন আমাদের হাতে 2 ধরনের বিশেষায়িত সেমিকন্ডাক্টর আছে। এন টাইপ, যেখানে ইলেকট্রনের ছড়াছড়ি, আর পি টাইপ, যেখানে ইলেকট্রনের জন্য খালি চেয়ার বা হোলের ছড়াছড়ি। হ্যাঁ, এদের দুজনকে যদি একসাথে জুড়ে দেওয়া হয় তাহলে কি ঘটবে? অসাধারণ একটা পরিস্থিতি তৈরি হয়, যাকে আমরা বলি পিএন জাংশন। আর এটাই হলো একটা ডায়োডের মূল গঠন। পিএন জাংশন। ভাবুন, দুটো প্রতিবেশী দেশ। এক দেশে, মানে এন টাইপে, প্রচুর কর্মঠ লোক বা ইলেকট্রন, আর পাশের দেশে, মানে পি টাইপে, প্রচুর খালি চাকরি বা হোল।
যেই মুহূর্তে তাদের মধ্যে সীমান্ত খুলে দেওয়া হলো, মানে জাংশন তৈরি হলো, সাথে সাথে কি হবে? এন অঞ্চল থেকে ইলেকট্রনগুলো হুড়মুড় করে পি অঞ্চলের খালি জায়গা বা হোলগুলো দখল করতে ছুটে যাবে। ঠিক, এই প্রক্রিয়াকে বলে ব্যাপন বা ডিফিউশন। কিন্তু এই ঘটনার একটা পার্শ্ব প্রতিক্রিয়া আছে। কিরকম? যখনই এন অঞ্চল থেকে একটা ইলেকট্রন পি অঞ্চলে চলে যায়, সে তার নিজের জায়গায় একটা ধনাত্মক চার্জযুক্ত আয়ন রেখে যায়। ও, আর পি অঞ্চলে গিয়ে একটা হোলের সাথে মিলিত হওয়ার পর সেখানকার ঋণাত্মক আয়নকে প্রকাশ করে দেয়। ফলে জাংশনের ঠিক মাঝখানে একটা স্তর তৈরি হয়, যেখানে কোনো মুক্ত ইলেকট্রন বা হোল থাকে না। শুধু স্থির আয়নগুলো থাকে? হ্যাঁ, শুধু দুই পাশে স্থির ধনাত্মক আর ঋণাত্মক আয়ন দাঁড়িয়ে থাকে। এই আধান শূন্য এলাকাটাকেই বলে ডিপ্লিশন লেয়ার বা নিঃশেষিত স্তর। আর এই স্থির আয়নগুলো নিশ্চয়ই একটা দেয়াল তৈরি করে ফেলে? একদম, এই আয়নগুলো একটা অভ্যন্তরীণ বৈদ্যুতিক ক্ষেত্র বা পোটেনশিয়াল ব্যারিয়ার তৈরি করে। এই প্রাচীরটা একটা সীমান্তরক্ষী বাহিনীর মতো কাজ করে। মানে এটা আর কোনো ইলেকট্রনকে সহজে এন অঞ্চল থেকে পি অঞ্চলে যেতে দেয় না। ফলে স্বাভাবিক অবস্থায় একটা ডায়োডের মধ্যে দিয়ে কোনো কারেন্ট যায় না। তাহলে এই দেয়াল ভাঙার উপায় কি? বাইরে থেকে শক্তি প্রয়োগ করতে হবে? ঠিক তাই, ডায়োডে বাইরে থেকে ভোল্টেজ প্রয়োগ করার এই প্রক্রিয়াকেই বলে বায়াসিং। আর এখানেই ডায়োডের আসল চরিত্রটা প্রকাশ পায়। কি সেই চরিত্র? ডায়োড হলো একটা একমুখী রাস্তা। সে একদিকে কারেন্ট যেতে দেয়, কিন্তু উল্টো দিকে দেয় না। ইন্টারেস্টিং। কিভাবে এটা কাজ করে? সম্মুখ ঝোঁক বা ফরওয়ার্ড বায়াসে কি হয়? সম্মুখ ঝোঁকে আমরা ডায়োডের পি প্রান্তকে ব্যাটারির পজিটিভ প্রান্তের সাথে, আর এন প্রান্তকে নেগেটিভ প্রান্তের সাথে যুক্ত করি। হ্যাঁ, সহজ কথায় আমরা পি অঞ্চলের হোলগুলোকে আর এন অঞ্চলের ইলেকট্রোডগুলোকে ধাক্কা দিয়ে জাংশনের দিকে পাঠাই। বাহ্যিক একটা চাপ তৈরি করি। ঠিক, এই বাহ্যিক ধাক্কাটা যখন ভেতরের বিভব প্রাচীরের চেয়ে শক্তিশালী হয়, তখন প্রাচীরটা ভেঙে যায়, ডিপ্লেশন লেয়ার পাতলা হয়ে যায়, আর কারেন্ট হু হু করে প্রবাহিত হতে শুরু করে। আর বিপরীত ঝোঁক বা রিভার্স বায়াসে তো সংযোগটা উল্টে দেওয়া হয়। হ্যাঁ, তখন পি প্রান্তকে নেগেটিভ আর এন প্রান্তকে পজিটিভের সাথে জোড়া হয়। তখন কি ঘটে? তখন ব্যাটারিটা ভেতরের ইলেকট্রন আর হোলগুলোকে জাংশন থেকে আরও দূরে টেনে নিয়ে আসে। ফলে বিভব প্রাচীর আরও শক্তিশালী হয়, ডিপ্লেশন লেয়ার আরও চওড়া হয়ে যায়। আর কারেন্ট যেতে পারে না? একদমই না। ডায়োড তখন একটা খোলা সুইচের মতো আচরণ করে। এই যে ডায়োড একদিকে কারেন্ট যেতে দিচ্ছে আর অন্যদিকে দিচ্ছে না, এটাই তো সবচেয়ে বড় শক্তি। এই যে ডায়োড একটা একমুখী রাস্তার মতো কাজ করছে, এটা সবচেয়ে বড় সুবিধাটা কি? মানে বাস্তব জীবনে এটা কোথায় কাজে লাগে? আমাদের ফোন চার্জার বা ল্যাপটপের অ্যাডাপ্টারে কি এর কোনো ভূমিকা আছে? সরাসরি ভূমিকা আছে। আমাদের বাড়ির পাওয়ার লাইনে যে কারেন্ট আসে, সেটা হলো এসি বা পরিবর্তী প্রবাহ, যা ক্রমাগত দিক বদলায়। হ্যাঁ, কিন্তু আমাদের ফোন, ল্যাপটপ বা যে কোনো ইলেকট্রনিক গ্যাজেট চলে ডিসি বা একমুখী প্রবাহে। এই এসিকে ডিসিতে রূপান্তর করার যন্ত্রের নামই হল রেকটিফায়ার বা একমুখী কারক। আর এর হৃৎপিণ্ড হল ডায়োড। একদম। তার মানে ডায়োড তার একমুখী ধর্মের মাধ্যমে এসির দিক পরিবর্তনের খেলাটাকে থামিয়ে দেয়। এক কথায় হ্যাঁ। সবচেয়ে সরল রেকটিফায়ার হল অর্ধতরঙ্গ রেকটিফায়ার, যেখানে একটা ডায়োড ব্যবহার করা হয়। ঠিক, যখন এসির পজিটিভ অর্ধচক্র আসে, ডায়োডটা ফরওয়ার্ড বায়াসে থাকে এবং কারেন্ট যেতে দেয়। কিন্তু যখন নেগেটিভ অর্ধচক্র আসে, ডায়োডটা রিভার্স বায়াসে চলে যায় এবং কারেন্ট আটকে দেয়। ফলে আমরা আউটপুটে শুধু অর্ধেক তরঙ্গ পাই। কিন্তু এতে তো অর্ধেক শক্তিই নষ্ট হয়ে যাচ্ছে। ঠিক, এর একটা ভালো সমাধান দরকার। কি সেই সমাধান? সমাধানটা হল পূর্ণ তরঙ্গ রেকটিফায়ার, যার মধ্যে সবচেয়ে জনপ্রিয় হল ব্রিজ রেকটিফায়ার। এখানে নিশ্চয়ই একাধিক ডায়োড লাগে। হ্যাঁ, এখানে 4টে ডায়োডকে একটা বিশেষ কৌশলে মানে ব্রিজ আকারে সাজানো থাকে। এই সার্কিটটা এতটাই বুদ্ধিমান যে এসির পজিটিভ অর্ধচক্র আসুক বা নেগেটিভ অর্ধচক্র আসুক, সে দুটোকেই ঘুরিয়ে একই দিকে প্রবাহিত করে। তার মানে কোনো শক্তি অপচয় হয় না? প্রায় হয় না বললেই চলে। আর আমরা একটা পূর্ণ একমুখী প্রবাহ পাই। দারুণ। আচ্ছা, পুরো অধ্যায়টা থেকে যদি পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বেছে নিতে বলি, তাহলে একজন এইচএসসি পরীক্ষার্থীর কোন বিষয়গুলোতে সবচেয়ে বেশি মনোযোগ দেওয়া উচিত? খুব ভালো প্রশ্ন। জ্ঞানমূলক প্রশ্নের জন্য ডোপিং কি, ডিপ্লেশন লেয়ার কি, বিভব প্রাচীর কি, এগুলো তো টিপিক্যাল। আর অনুধাবনমূলক? অনুধাবনমূলক প্রশ্নের জন্য দুটো প্রশ্ন সবচেয়ে গুরুত্বপূর্ণ।
1. তাপমাত্রা বাড়ালে অর্ধপরিবাহীর রোধ কমে কিন্তু পরিবাহীর রোধ বাড়ে কেন? এটার উত্তরে ব্যান্ড তত্ত্বের ছবি এঁকে ব্যাখ্যা করতে হবে। হ্যাঁ, ছবি দিলে পূর্ণ নম্বর পাওয়া যায়। আর 2 নম্বর প্রশ্ন হল, পি টাইপ বা এন টাইপ সেমিকন্ডাক্টর কি চার্জিত? ব্যাখ্যা করো। এর উত্তর হবে না, এরা চার্জ নিরপেক্ষ। আর কারণটা তো আমরা আলোচনা করেছি। একদম। আর গাণিতিক সমস্যা বা প্রায়োগিক প্রশ্নের জন্য কি গুরুত্বপূর্ণ? প্রয়োগ বা উচ্চতর দক্ষতার জন্য প্রায় ডায়োডের সার্কিট দিয়ে প্রশ্ন আসে। মানে বর্তনের কোন ডায়োডটা অন আর কোনটা অফ, এটা বের করতে বলে। হ্যাঁ, এবং মোট কারেন্ট কত? এটার সমাধানের মাস্টার কি হলো? একটাই। কি সেটা? দেখতে হবে ডায়োডের পি প্রান্তে সংযুক্ত ভোল্টেজটি এন প্রান্তের ভোল্টেজের চেয়ে বেশি কিনা। যদি পি প্রান্তে হাই ভোল্টেজ আর এন প্রান্তে লো ভোল্টেজ থাকে তাহলেই ডায়োড চালু হবে, নইলে বন্ধ। আর ব্রিজ রেকটিফায়ারের কার্যপ্রণালীও তো গুরুত্বপূর্ণ। খুবই গুরুত্বপূর্ণ। এটা প্রায়ই পরীক্ষায় আসে। তাহলে আজকের আলোচনাটা যদি এক কথায় সারসংক্ষেপ করি, আমরা দেখলাম কিভাবে ব্যান্ড তত্ত্ব দিয়ে পদার্থের পরিবাহিতার রহস্য উন্মোচন করা যায়। তারপর শিখলাম ডোপিং নামক এক জাদুকরী প্রক্রিয়ার মাধ্যমে সাধারণ সিলিকনকে ইচ্ছে মতো নিয়ন্ত্রণ করা যায়। আর সবশেষে সেই নিয়ন্ত্রিত পদার্থ দিয়ে ডায়োড নামক একটা একমুখী গেট তৈরি করে এসি কারেন্টকে আমাদের ব্যবহারোপযোগী ডিসি কারেন্টে রূপান্তর করলাম। একদম। আর আলোচনা শেষ করার আগে সবার জন্য একটা চিন্তার খোরাক রেখে যাই। বলুন। আমরা যে ব্রিজ রেকটিফায়ার দিয়ে এসি থেকে ডিসি পেলাম, সেটা একমুখী হলেও পুরোপুরি মসৃণ নয়। এর মানটা সবসময় ওঠানামা করে, অনেকটা ঢেউয়ের মতো। যাকে বলে পালসেটিং ডিসি। ঠিক। কিন্তু আমাদের মোবাইলের ব্যাটারি চার্জ করার জন্য দরকার একটা স্থির মসৃণ ডিসি ভোল্টেজ। এখন প্রশ্ন হল, এই পালসেটিং বা ঢেউ খেলানো ডিসিকে একটা সমান মসৃণ ডিসিতে পরিণত করতে রেকটিফায়ার সার্কিটের আউটপুটে আর কী ধরনের ইলেকট্রনিক উপাদান, যেমন ধরুন একটি ক্যাপাসিটর, যোগ করা যেতে পারে এবং কেন? এটা নিয়ে ভাবলে তো ফিল্টার সার্কিটের ধারণাটাও পরিষ্কার হয়ে যাবে। একদম, যা এই অধ্যায়েরই একটি অংশ।